ওয়েলকাম টু সিম্পলি এডুকেশন। সিম্পলি এডুকেশনে আপনাদের সকলকে স্বাগত জানাই। ইন দিস ভিডিও টিউটোরিয়াল, এই ভিডিওতে আমরা ডিসকাস করতে চলেছি একটি খুবই কমন টপিকের সম্বন্ধে, যেটা সম্বন্ধে আমরা আজকাল সবাই আলোচনা করছি। সেটা হলো যে হোয়াট ডাজ ইট মিন বাই দ্য সেকেন্ড ওয়েভ অফ করোনা ভাইরাস। তো আমরা সকলেই ডিসকাস করছি আজকাল যে ভারতবর্ষে নাকি সেকেন্ড ওয়েভ অফ করোনা ভাইরাস চলে এসেছে, সেকেন্ড ওয়েভ। তো এই সেকেন্ড ওয়েভ বলতে আমরা কি বুঝতে পারি, বা এই করোনা ভাইরাসকে এই ওয়েভ এর সঙ্গে তুলনা করা হয় কেন? ওয়েভ মানে তো অ্যাকচুয়ালি ঢেউ। তো এই ওয়েভের সঙ্গে কেন করোনা ভাইরাসকে তুলনা করা হয় সেটাই আজকের ভিডিওতে আমরা জানবো। কিন্তু ভিডিওতে যাওয়ার আগে আমার একটা কোশ্চেন আছে। সেই কোশ্চেনটা হচ্ছে, হোয়াট ইজ দ্য মোস্ট ডেডলিয়েস্ট ভাইরাস অ্যাজ অফ নাও? তার মানে যে এখনো পর্যন্ত কোন ভাইরাস সবচেয়ে বেশি পিপলকে হত্যা করেছে, অথবা কোন ভাইরাসের জন্য সবচেয়ে বেশি পিপল মারা গেছে। তো এই ভিডিওটির এই কোশ্চেনটির অ্যান্সার জানলে পরে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এটার উত্তর আমি ভিডিওটির শেষে দেব। তো কেন করোনা ভাইরাস এর সেকেন্ড ওয়েভ বলা হচ্ছে? যে কোনো ইনফেকশিয়াস ডিজিজ যখন হয় তখন সেটাকে একটি গ্রাফ আকারে প্রকাশ করা হয়। আপনারা এই গ্রাফটি দেখলেই বুঝতে পারবেন, যখন ভাইরাসে শুরু হয়েছিল এই ইনফেকশন মার্চ মাসে 2020 সালে, তখন এভারেজ কেস ছিল 37টি। তারপরে ভাইরাস যত দিন গেছে তত ভাইরাসটির আক্রমণ বেড়েছে, এবং এভাবে যেতে যেতে ভাইরাসটি টপ পিকে পৌঁছাইছে মোটামুটি সেপ্টেম্বর মাস পর্যন্ত। তখন অ্যাপ্রক্সিমেটলি ডেইলি এভারেজ রেট ছিল 90,000-এর কাছাকাছি। প্রতিদিন 90,000 লোক কিন্তু ইনফেক্টেড হচ্ছিল। এবং এভাবে যেতে যেতে আবার একটা সময় পরে ভাইরাসের আক্রমণাত্মক রূপ কমেছে, এবং এখন আমরা দেখতে পাচ্ছি যে মার্চ মাসে আবার কিন্তু ভাইরাসটি সেই আগের মতো পিকে ইনফেক্ট করা শুরু করছে। এখনো পিকে পৌঁছায়নি, তবে গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী। এখন আপাতত ডেইলি ভারতে 40,000 লোক আবার কোভিড-19 আক্রান্ত হচ্ছে। তো এটাকেই বলা হয় যে সেকেন্ড ওয়েভ, অর্থাৎ একটা ওয়েভ পুরো কমপ্লিট হলো এবং আবার আরেকটি ওয়েভ শুরু হলো। তো এটাকেই বলা হয় যে কোভিড-19 সেকেন্ড ওয়েভ শুরু হয়েছে। ওয়েভ বলতে এই গ্রাফের ওয়েভের কথা বোঝানো হয়েছে, বলা হয়েছে। তো এই সেকেন্ড ওয়েভ কেন হয়? এই সেকেন্ড ওয়েভটা যে আবার যে ইনফেকশন হচ্ছে একবার হওয়ার পরে, সেটা কেন হয় সেটাই আমরা জানবো। তো এই সেকেন্ড ওয়েভ হয় তার প্রথম কারণ হচ্ছে লিফটিং লকডাউন রেস্ট্রিকশন। তার মানে যে এতদিন পর্যন্ত লোক প্রায় এক বছর বাড়িতে বসা ছিল, বাড়িতে লকডাউনে ছিল। তো এখন লোকের কাছে আর কোনো উপায় নেই, কারণ এই কোভিড-19 কি করেছে? এই কোভিড-19 লকডাউনে কিন্তু লোকের অনেক ক্ষতি হয়েছে, ডিসরাপশন হয়েছে, চাকরি চলে গেছে, ভ্যারিয়াস প্রবলেম হয়েছে। কিন্তু এই কোভিড-19 কি করেছে? এই কোভিড-19 কিন্তু একটা কাজ করেছে, যেটা যে ভাইরাসকে কিন্তু স্প্রেড হওয়ার হাত থেকে বাঁচিয়েছে। ভাইরাসটা কিন্তু স্প্রেড হতে দেয়নি। কিন্তু যখনই আমরা এই লকডাউন ব্যান তুলে নিলাম, তখনই কিন্তু লোক মিট করছে, লোক অতটা আগের মতন আর কনসিয়াস নেই, আনকনসিয়াস হয়ে পড়ছে। তার জন্য কিন্তু ভাইরাস, এবং যত লোকের মিটিং বাড়ছে তত ভাইরাসের স্প্রেড ক্যাপাসিটি ও ক্ষমতাও কিন্তু তত বাড়ছে, তত দ্রুত কিন্তু ভাইরাসটা স্প্রেড হচ্ছে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, তাহলে মিউটেশন ইন দ্য জিনোম সিকোয়েন্স অফ দ্য ভাইরাস। একটা ভাইরাস কি করে? একটা ভাইরাস যখন কোনো একটা মানুষের শরীরে ঢোকে, একটা হোস্ট সেলে ঢোকে, তখন কিন্তু সে তার ভ্যারিয়াস কপি বানায়, মিলিয়ন্স ট্রিলিয়ন্সে কপি বানায়, ঠিক আছে, করোড় কপি বানায়। এবং এই কপি বানানোর সময় কি হয়, একটা থেকে আরেকটা কপি বানানোর সময় অনেক সময় কি হয়, অল্প মিস্টেক হয়ে যায়, ভুল হয়ে যায়। এই মিস্টেকের জন্য ভাইরাসের মধ্যে কি হয়েছে, একটা জিনোম সিকোয়েন্স রয়েছে, একটা ডিএনএ অথবা আরএনএ থাকে ভাইরাসের মধ্যে। তো এই যে জিনোম সিকোয়েন্স, এই জিনোম সিকোয়েন্সে কোনো একটা কোডে ভুল হয়ে গেলে কিন্তু যে তার যে স্ট্রাকচার ভাইরাসের, সেটা ইন্টারনাল হতে পারে বা মরফোলজিক্যাল হতে পারে, সেই স্ট্রাকচারে কিন্তু কিছু চেঞ্জেস আসে। আর এই চেঞ্জেসের জন্য কিন্তু এই ভাইরাসকে একটি নতুন রূপে দেখা যায়, আর তাই এই সেকেন্ড ওয়েভের কারণ হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড হেন্স দ্য ভ্যাকসিন নট বি অ্যাজ এফেক্টিভ। তার জন্য কি হয়, এই নতুন ভাইরাসের উপরে কিন্তু ভ্যাকসিনও সেরকমভাবে কাজ করে না, যতটা পরিমাণে এফেক্টিভভাবে পুরানোটার উপরে কাজ করতো। নেক্সট আমরা দেখে নেব যে হিন্দুর একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, যেখানে লেখা আছে করোনা ভাইরাস ইন্ডিয়া রিপোর্টস ইউনিক ডবল মিউট্যান্ট করোনা ভাইরাস ভ্যারিয়েন্ট। তো এই ডবল মিউট্যান্ট কি, এটাকে বিবিসিও কভার করেছে যে ডবল মিউট্যান্ট, হোয়াট আর দ্য রিস্কস অফ ইন্ডিয়াস নিউ কোভিড-19 ভ্যারিয়েন্ট। তো এই ডবল মিউট্যান্ট কি, এটা আমরা দেখে নিচ্ছি। যে যখন করোনা ভাইরাস আমাদের শরীরে আছে, এটা যে ট্রিলিয়ন্স কপি বানাচ্ছে একটা থেকে আর একটা। তো মিউটেশন তো আমরা আগেই পড়লাম যে
যখন কোনো একটা সিকোয়েন্স থেকে অন্য একটা সিকোয়েন্স বানানোর সময় মিস্টেক হয়ে যায়। এবার একটা সিকোয়েন্স থেকে আরেকটা সিকোয়েন্স বানানোর সময় জেনারেলি একটাই মিস্টেক, একটা কোডেই মিস্টেক হয়, কিন্তু যখন একটা সিকোয়েন্সে দুটা মিস্টেক হয়ে যায় তখন কিন্তু ভাইরাসটির স্ট্রাকচার অনেকটাই চেঞ্জ হয়ে যায়, অনেকটাই এই ভাইরাসটির স্ট্রাকচার চেঞ্জ হয়ে যায়। ভাইরাসটির যে স্পাইকগুলি রয়েছে এই স্পাইক দিয়ে কিন্তু ভাইরাস বিভিন্ন সেলকে আক্রমণ করে, এই স্পাইকগুলিতে ভ্যারিয়াস চেঞ্জ আসে এবং আমাদের ভ্যাকসিনের দ্বারা যে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়, আমাদের অ্যান্টিবডিও কিন্তু এই ভাইরাসগুলিকে এই স্পাইকের দ্বারাই চিনতে পারে। তো যেহেতু মিউটেশন, ডবল মিউটেশনের পরে এই ভাইরাসের স্পাইকেই চেঞ্জেস চলে আসছে, তাই আমাদের অ্যান্টিবডি কিন্তু এই ভাইরাসকে ধ্বংস করতে পারে না। তার জন্য এই ডবল মিউট্যান্ট ভাইরাস কিন্তু একটা চিন্তার বিষয় ঠিকই, কিন্তু আমাদের সায়েন্টিস্টরা কনফার্ম করেছেন যে এই করোনা ভাইরাসের যে মিউটেশন রেট সেটা কিন্তু অনেকটাই স্লো অন্যান্য ভাইরাসের থেকে। অন্যান্য ভাইরাস বলতে HIV, ইনফ্লুয়েঞ্জা, এইসব ভাইরাসের থেকে, এইসব ভাইরাসের মিউটেশনের যে রেট তার থেকে কিন্তু করোনা ভাইরাসের মিউটেশনের রেট অনেকটাই কম। এটা কিন্তু একটা স্বস্তির বিষয়। এবং এই মিউটেশন রেট কম হওয়ার জন্য আমাদের একটা ভালো বিষয় কি, যে আমাদের ভয় কম থাকছে। এবং সবচেয়ে যেটা বড় কথা সেটা হচ্ছে আমাদের রেগুলার মাস্ক ইউজ করতে হবে, রেগুলার সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, আমাদের হাত ক্লিন রাখতে হবে, স্যানিটাইজার ইউজ করতে হবে। তো এইসব বিষয়গুলি করলেই কিন্তু আমরা এই সেকেন্ড ওয়েভ যে আছে, যে আবার যে বাড়ছে এই ডাবল মিউট্যান্ট ভ্যারিয়েন্টের জন্য বা অন্য ভ্যারিয়েন্টের জন্য, সেটা থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি। তো চেঞ্জেস কি কি হয় যখন ডবল মিউটেশন হয় বা মিউটেশন হয়? তখন মেইনলি যে চেঞ্জ হয় সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে ভাইরাসের স্পাইক, এগুলি হচ্ছে স্পাইক। এর দ্বারা কিন্তু ভাইরাস কোনো একটা সেলের সারফেস, আমাদের কোষের কোনো একটা সারফেসে বসে এবং সেখানে কিন্তু বিরাজ করে এবং সেখান থেকে কিন্তু মিলিয়ন্স কপি তৈরি করে। তো এই স্পাইকগুলিতে যখন চেঞ্জেস হয়ে যায় তখন আমাদের যে অ্যান্টিবডি রয়েছে শরীরে, যেগুলি ভাইরাস ব্যাকটেরিয়াকে ধ্বংস করে, সেগুলি কিন্তু আর অ্যান্টিবডিগুলি কিন্তু আর এই ভাইরাসটিকে আগের মতো চিনতে পারে না, কারণ অ্যান্টিবডি কিন্তু এই ভাইরাসের এই স্পাইকগুলি দেখেই চেনে যে এটা কি রকমের ভাইরাস এবং তাকে কিভাবে ধ্বংস করতে হবে। তো যেহেতু ডবল মিউটেশন অথবা মিউটেশনের জন্য ভাইরাসটিকে চিনতে পারে না ঠিক মতন, তাই এটা কিন্তু একটা চিন্তার বিষয় থাকছেই। শেষ করার আগে যে প্রশ্নটি আমরা দিয়েছিলাম সেটি হলো, হোয়াট ইজ দ্য মোস্ট ডেডলিয়েস্ট ভাইরাস অ্যাজ অফ নাও? এখনও পর্যন্ত কোন ভাইরাসের জন্য সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে? দ্য অ্যান্সার ইজ স্প্যানিশ ফ্লু। স্প্যানিশ ফ্লু কিন্তু 1918 সালে প্রথম হয়েছিল, যেটার ছিল H1N1 ভাইরাসের জন্য। বেসিক্যালি এটা একটা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, এটা টাইপ ভ্যারিয়েন্ট। আর আরেকটা হয়েছিল 2009 সালে, যেটার নাম ছিল সোয়াইন ফ্লু। আর এই ভাইরাসের জন্য কিন্তু পৃথিবীর প্রায় 400 থেকে 500 মিলিয়ন লোক কিন্তু ইনফেক্টেড হয়েছিল। তখনকার পৃথিবীর টোটাল লোক সংখ্যা ছিল 1.8 to 2 বিলিয়নের কাছাকাছি, আর এটা কিন্তু তার 27%-এর কাছাকাছি, অর্থাৎ টোটাল পৃথিবীর মানুষের পপুলেশনের 27% মানুষ কিন্তু এই H1N1 ভাইরাসের দ্বারা ইনফেক্টেড হয়েছিল। এবং 2009 সালে সোয়াইন ফ্লুর দ্বারা ইনফেকশন হয়েছিল, ঠিক আছে। আর যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে, তাহলে লোক মারা গিয়েছিল কয়জন? ধরা হয় যে 40 to 50 মিলিয়ন লোক কিন্তু এই সোয়াইন ফ্লু আর H1N1 জন্য মারা গিয়েছিল, যেটার লাখে ক্যালকুলেশন করলে কিন্তু 400 থেকে 500 লাখ লোক কিন্তু মারা গিয়েছিল। ঠিক আছে, ধন্যবাদ।